সিনেমার শুরুতে আমাদের একটি রাসায়নিক কারখানা দেখানো হয়েছে, যেখানে নতুন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করা হয় আর বিপজ্জনক অস্ত্র তৈরি করা হয়। এই কারখানাটি লিবিয়ায় ছিল, সেখানে অনেক সৈন্য পাহারা দিচ্ছিল। সেখানে আমরা জেনারেলকে দেখতে পাই। সে তার পরিবার নিয়ে খুব খুশি ছিল, কিন্তু তার সুখ দীর্ঘস্থায়ী হয়নি। তারপর একজন সৈনিক একজন লোকের হাতে নিহত হয়, আর এখন হঠাৎ করেই সেই রাসায়নিক কারখানার উপর আক্রমণ করা হলো। সেখানে বোমা পড়তে শুরু করে, আর কিছু লোক যারা তাদের গাড়িতে বসেছিল তারা বন্দুক নিয়ে সেখানকার লোকদের উপর আক্রমণ করছিল। এবার সেই লোকগুলোর মাথার কথা আসে, যারা সেখানে আক্রমণ করছিল আসলে সে ছিল একজন খুব বড় সন্ত্রাসী যে জেনারেলকে ধরে ফেলেছিল এবং তাকে সেখানকার বোমাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ এখানে রাসায়নিক ব্যবহার করে বিপজ্জনক ধরনের অস্ত্র তৈরি করা হতো। তো এই সন্ত্রাসী অস্ত্রগুলো আনতে এসেছিল। জেনারেল তাকে অবস্থান সম্পর্কে কিছু বলেন না, যাতে সন্ত্রাসী তাকেও হত্যার হুমকি দেয়। এই সব দেখে জেনারেল তাকে বোমা এবং অস্ত্র সম্পর্কে বলেছিলেন, কিন্তু সবকিছু জানার পর সেই সন্ত্রাসী জেনারেলকেও হত্যা করে। এখন আমাদের বার্নি নামে একজনকে দেখানো হচ্ছে যে তার বন্ধুর বাড়িতে এসেছিল। সে বাইরে দাঁড়িয়ে তার বন্ধুর কথা শুনছিল, যে তার মহিলা বন্ধুর সাথে ঝগড়া করছিল, যার নাম জিনা। জিনা তার বন্ধুর সাথে ঝগড়া করছিল যার নাম লি, কারণ জিনা বলে যে লি তার কাজের কারণে তাকে সঠিক সময় দেয় না। এবার লি বার্নি যেখানে দাঁড়িয়েছিল তার সামনে দরজা খুলে দেয়। সে তাকে সাথে করে নিয়ে যেতে এসেছিল। আসলে বার্নি একটি বারে জুয়া খেলে তার আংটি হারিয়ে ফেলেছিল, কিন্তু সে এটা খুব পছন্দ করত এবং এটার দামও অনেক বেশি ছিল। তাই সে লিকে সাথে নিতে এসেছিল, যাতে এই লোকেরা বারে গিয়ে আবার সেই আংটিটি পেতে পারে। বার্নি লির খুব ভালো বন্ধু ছিল, তাই সে বার্নির সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পথে বার্নি তাকে বলে যে যার কাছে আমার আংটি আছে সে এখানকার সবচেয়ে বড় গুন্ডা। তাই আমাদের প্রথমে বারটেন্ডারের সাথে কথা বলা উচিত, যাতে সে আমাদের আংটিটি ফিরিয়ে নিতে পারে। যখন তারা বারটেন্ডারের সাথে কথা বলতে যায়, তখন সে তাদের বলে যে যদি তোমরা আংটিটি চাও, তাহলে তোমাদের ওই লোকদের সাথে যুদ্ধ করতে হবে। তোমাকে লড়াই করতে হবে, তবেই তুমি তোমার আংটি নিতে পারবে। এখন লি, যে লড়াইয়ে খুব ভালো ছিল, সে একে একে সবাইকে হারাতে শুরু করে। সে সবাইকে খুব ভালোভাবে পরাজিত করছিল। দূরে বসে থাকা বার্নি খুব আগ্রহের সাথে এই সব দেখছিল। তার মনে হচ্ছিল যেন তার সামনে একটা সিনেমা চলছে। এখন যখন শেষ লোকটি বেঁচে যায়, বার্নি তাকে হত্যা করার জন্য উঠে পড়ে, কিন্তু সেই গুন্ডা লোকটি ভয়ে বার্নির আংটি ফিরিয়ে দেয়। এখন আবার রাসায়নিক কারখানার দৃশ্য দেখানো হচ্ছে, যেখানে সেই একই সন্ত্রাসী যে জেনারেলকে হত্যা করেছিল, এখন সে সেখানে অবশিষ্ট সৈন্যদের গুলি করে হত্যা করছিল। এরপর আমাদের সিআইএ সদর দপ্তর দেখানো হয়, যেখানে আমরা এক্সপেন্ডেবল 4-এর দলকে দেখতে পাই, যা এই সিনেমার নামও। লি এবং বার্নিও সেখানে আসে। এখানে আমরা জানতে পারি যে এই দুজন আসলে সিআইএ দলের অংশ, যা এক্সপেন্ডেবল নামে খুব বিখ্যাত ছিল। জিনা সিআইএতেও কাজ করতেন। এখানে এই সকল মানুষ এক নতুন সঙ্গীর সাথে দেখা করছে। লি এবং বার্নিকে তাদের সঙ্গী এখানে বলেছেন, আমাদের একটা মিশন আছে যা আমাদের শীঘ্রই সম্পন্ন করতে হবে। তারপর তাদের মাথা তাদের কাছে আসে, যে তাদের বলে যে তাদের লক্ষ্য হলো একজন বিপজ্জনক সন্ত্রাসীকে ধরা। এই সেই সন্ত্রাসী যে লিবিয়ায় একটি রাসায়নিক কারখানায় আক্রমণ করেছিল। মাথাটি সবাইকে তার ছবি দেখায় এবং তার সম্পর্কেও বলে। তার আরেকজন সঙ্গী আছে, যে খুব বড় একজন গুন্ডা। এখন তারা সবাই একটি বিমানে বসে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 3 ঘন্টা পর যখন তারা লিবিয়ায় পৌঁছায়, তখন সন্ত্রাসীদের দল তাদের উপর আক্রমণ করে। এখন যার কারণে লি বলছে যে আমাদের চলন্ত বিমান থেকে নামতে হবে। পুরো দল বিমান থেকে নেমে আসে, কিন্তু বার্নি তখনও বিমানেই ছিলেন। সে তার সঙ্গীদের সেখানেই রেখে যায়। সন্ত্রাসী বোমা এবং পারমাণবিক অস্ত্রও চুরি করেছিল। আর চুরি করার পর যখন সে ভবন থেকে বেরিয়ে আসছে, তখন লির সঙ্গী তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার দৃষ্টিশক্তি দুর্বল ছিল এবং এই কারণে তার লক্ষ্য মিস হয়ে যায়। তারপর লি এবং তার সঙ্গী গাড়িতে বসে সন্ত্রাসীকে অনুসরণ করে। একটা হট্টগোল হয়েছিল। বিমানে বসে থাকা বার্নি সবকিছু দেখছিলেন এবং লিকে দ্রুত তাকে ধরতে বলে। সে বোমাগুলো নিয়ে পালাচ্ছে। লি, যে তার গাড়ির পিছনে ছিল, ঠিক তখনই বার্নির বিমানেও আক্রমণ করা হয়েছিল। লি যখন এটা দেখে, তখন সে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু বার্নি বলে, আগে তুমি তাকে ধরো এবং অস্ত্রগুলো বাঁচাও। সন্ত্রাসীটি নিয়ে পালাচ্ছে। এই কথা শোনার পর লি বলে, সবকিছু নরকে গেছে, আগে
আমি তোমাকে বাঁচাবো। এই বলে সে তার পথ পরিবর্তন করে। এখান থেকে তার মিশন নষ্ট হয়ে গেল। প্রথমত, লি সেই মেশিনটি ধ্বংস করে দেয় যেটি দিয়ে বার্নির বিমান আক্রমণ করছিল। তারপর সন্ত্রাসী লোকটি আবার বার্নির জ্বলন্ত বিমানটিকেও গুলি করে। এই কারণে এখন বার্নির বিমানটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। লি যখন পায়ে হেঁটে বিমানের দিকে যায়, তখন সে জানতে পারে যে বার্নি চিরতরে সবাইকে ছেড়ে চলে গেছে। সে মারা গেল। এখন এক্সপেন্ডেবল 4 এর দলটি একটি বারে জড়ো হচ্ছিল এবং তাদের বন্ধু বার্নির জন্য শোক প্রকাশ করছিল। ঠিক তখনই তাদের মাথা সেখানে আসে, যে বলে, লি, তোমার কারণে পুরো পরিকল্পনা ভেস্তে গেছে। তোমার কারণে আমাদের মিশন নষ্ট হয়ে গেছে। তাই এখন আমি তোমাকে আমার দলে রাখতে পারছি না। তুমি যেতে পারো। লির অন্যান্য সঙ্গীরাও বলে যে তুমি চাইলে মিশনটি সম্পন্ন করতে পারতে। তুমি আমাদের বন্ধু বার্নির ত্যাগ নষ্ট করে দিলে, যা বার্নি এই মিশনের জন্য দিয়েছিল। এই সব শোনার পর লি সেখান থেকে চলে যায়। সে আর এক্সপেন্ডেবল 4 এর দলের অংশ ছিল না, তাই এখন তার কাছে টাকাও নেই। এই কারণেই লি নতুন চাকরি খুঁজতে শুরু করে। সে একটি সংবাদপত্র পড়ে, যেখানে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গার্ডের কাজ দেখতে পায়, যে খুবই অসভ্য ধরনের মানুষ ছিল। এই কারণেই লি প্রথম দিনই সেই লোকটির সাথে লড়াই করে এবং তাকে মারধর করে এবং তার চাকরি ছেড়ে দেয়। আর তারপর সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর তার বন্ধু বার্নির কথা মনে পড়ে। তার আংটি দেখে সে মনে করে সে অবশ্যই তার খুনিদের উপর প্রতিশোধ নেবে। ঠিক তখনই সে তার বাড়িতে একটি ফাইল খুঁজে পায়। তার বন্ধু জিনাও তার বাড়িতে আসে। গল্পের শুরুতে আমরা যাকে দেখেছিলাম, সেও সিআইএতে কাজ করত। এর মানে হলো সে এক্সপেন্ডেবল 4 এর দলের অংশ ছিল। সে জিনাকে জিজ্ঞাসা করে, এটা কার ফাইল? সে বলে এটা অশলটের ফাইল। এটি সেই সময়ের কথা যখন বার্নি এই মামলাটি সমাধান করেছিলেন। অশওয়াল্ড ছিল খুব বড় একজন গুন্ডা। এই মামলার একটি শর্ত ছিল, যতক্ষণ পর্যন্ত এই মামলার সাথে কোনো ব্যক্তি যুক্ত থাকে এবং সে বেঁচে থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ এই মামলাটি খুলতে পারবে না। এখন যেহেতু বার্নিই একমাত্র ব্যক্তি যিনি এই মামলা সম্পর্কে জানতেন, যাকে আগে জীবিত রাখা হয়েছিল, এখন যেহেতু তিনিও মারা গেছেন, তাই আমরা এই মামলার ফাইলটি পেয়েছি। আর এখন আমরা বার্নির প্রতিশোধ নেব। লি তাকে একটি ছুরি দেয়। সে বলে, জিনা, তুমি এটা দিয়ে বার্নির প্রতিশোধ নাও, এটা দিয়ে ওই খুনিকে মেরে ফেলো। সকালে লি ঘুম থেকে ওঠার আগেই জিনা চলে গিয়েছিল। লিও দ্রুত উঠে প্রস্তুত হয়ে তার মোবাইলে লোকেশন পরীক্ষা করতে শুরু করে। আসলে সে জিনাকে যে ছুরিটি দিয়েছিল, তাতে সে জিপিএস সিস্টেম চালু করে রেখেছিল, যাতে সে জানতে পারে জিনা তার দল নিয়ে কোথায় যাচ্ছে। সেখানে জিনা এবং তার বন্ধুরা দক্ষিণ এশিয়ার গোপন সিআইএ এর প্রধান কার্যালয়ে পৌঁছায়। এখানে লি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আসলে সে বার্নির এক পুরনো বন্ধুর খোঁজে এখানে এসেছিল। যখন লি বার্নির বন্ধুর সাথে দেখা করে এবং যখন সে বার্নির মৃত্যুর কথা জানতে পারে, তখন সে লির সাথে বার্নির মৃত্যুর প্রতিশোধ নিতেও প্রস্তুত ছিল। সেখানে সিআইএরও দল, যা এক্সপেন্ডেবল 4, তাদের বিশেষ অস্ত্র দেওয়া হয়। তখনই তাদের মাথায় আসে যে সবাইকে একই সন্ত্রাসীর কথা বলে। লিবিয়ার কারখানায় কে আক্রমণ করেছিল এবং বার্নিকেও হত্যা করেছিল, সে এখন অনেক বড় জাহাজ হাইজ্যাক করেছে। অর্থাৎ সে সেই জাহাজটি জব্দ করেছিল যেখানে প্রচুর মালামাল লুট করা হচ্ছিল। এবং সে আরও বলে যে অশল্ট সেই জাহাজে আসবে, যে অনেক বড় গুন্ডা। তাকে ধরার এটাই একমাত্র সুযোগ আমাদের হাতে। আর এখন তোমার কাজ সাবধানে করো। লিবিয়ার মতো করো না। তুমি সব মিশন নষ্ট করে দিয়েছ, আর সেই জন্যই এখন আমিও তোমার সাথে আসব। জিনা এখন সবাইকে মিশন সম্পর্কে বলে যে তাদের কি করতে হবে। সে বলে যে প্রথমে আমরা প্যারাসুটের সাহায্যে জাহাজ থেকে নামব। এরপর আমরা প্রথমে অশলটকে হত্যা করব এবং তারপর সেই সন্ত্রাসীকে। এরপর আমরা লিবিয়ার প্ল্যান্ট থেকে চুরি হওয়া পারমাণবিক অস্ত্রগুলো পাব। আর তখনই আমাদের মিশন সম্পন্ন হবে। অন্যদিকে সে বার্নির বন্ধুর সাথে কথা বলে, যে তার সাথে দেখা করেছিল। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি বার্নির খুব ভালো বন্ধু ছিলে, তাহলে তুমি তাকে ছেড়ে চলে গেলে কেন? তুমি ওকে ছেড়ে চলে গেলে কেন? সে বলে যে আমি আমার জীবনে অনেক মানুষকে হত্যা করেছি, আর আমি তাদের হত্যা করে খুশি হয়েছিলাম। এজন্যই নিজেকে থামানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি সবাইকে ছেড়ে এখানে এসেছি যাতে নিজেকে বদলাতে পারি। এখন এটি জাহাজে দেখানো হয়েছে। এক্সপেন্ডেবল 4 এর দলও জাহাজে পৌঁছেছিল, কিন্তু সেই জাহাজে ইতিমধ্যেই সন্ত্রাসীদের একটি বাহিনী ছিল। তারা চারদিক থেকে এই সব কিছু ঘিরে রেখেছে।
এবং তাদের অস্ত্র কেড়ে নিয়ে তারা জাহাজের এক জায়গায় আটকে রেখেছিল। এরপর তারা সবাই একে অপরকে দোষারোপ করতে শুরু করে, কার ভুলের কারণে এখানে আটকে গেল। তারপর সন্ত্রাসী লোকেরা সেখানে এসে জিজ্ঞাসা করে, তোমাদের নেতা কে? এটা শুনে তাদের নেতা বলেন যে আমিই প্রধান। তাই তারা সিআইএর প্রধানকে ধরে তাদের সাথে নিয়ে যায়। ইতিমধ্যে লি এবং বার্নির বন্ধুও জাহাজের কাছে পৌঁছে গেল। বার্নির বন্ধু লিকে জাহাজে রেখে যায় এবং বলে যে আমাদের সাহচর্য এখানেই শেষ। আর এখন যদি আমার ভেতরের প্রাণীটি জেগে ওঠে, আমি আবার মানুষ হত্যা শুরু করেছি, আর কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। তাই তুমি বার্নির প্রতিশোধ নিতে যাও। এই কথা শোনার পর লি বলে যে ঠিক আছে, এই সব কিছুর জন্য আমি একাই যথেষ্ট। এখন সে জাহাজে পৌঁছায় এবং দেখে যে সেখানে কেউ ছিল না। সে মনে করে এখানে রক্তপাত হওয়া উচিত ছিল, কিন্তু এত শান্তি কিভাবে থাকতে পারে? এখন যখন সে জাহাজের ভেতরে যায়, তখন পেছনে থেকে একজন লোক তার দিকে বন্দুক তাক করে বলে, এভাবেই দাঁড়িয়ে থাকতে, পিছনে ফিরে তাকাতে না। লি তাকে বলে পিছনে ফিরে তাকাতে বা এভাবে দাঁড়াতে না। একইভাবে সে লোকটিকে তার কথার ফাঁদে ফেলে লোকটিকে মারধর করে চলে যায়। এখন আমাদের দেখানো হচ্ছে একজন সন্ত্রাসী যিনি সিআইএর প্রধানকে ধরে রেখেছেন এবং সরকারকে সরাসরি কথা বলছেন যে তারা তার বন্ধুকে ছেড়ে দেবে, যে তার মতো বড় সন্ত্রাসী ছিল। অন্যথায় সে সিআইএ টিমকে শেষ করে দেবে। সেখানে লি ছোড়াটির অবস্থান দেখে এগিয়ে যাচ্ছিল, যা সে জিনাকে দিয়েছিল। সে জাহাজে থাকা সন্ত্রাসী লোকদের হত্যা করে এবং এগিয়ে যায় এবং এক্সপেন্ডেবল 4 এর লাগেজের কাছে পৌঁছায়। এর অর্থ তার বন্ধুদের কাছে, এবং সে লাগেজ থেকে একটি কুঠারও বের করে তার সঙ্গীর কাছে রেখেছিল। একজন সন্ত্রাসী তার লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কেউ তার কথার উত্তর দেয় না। তারপর লি তার সাথে ওয়াকি টকি দিয়ে কথা বলে এবং বলে যে তোমার সব পুরুষ অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। সন্ত্রাসী যখন লির কণ্ঠস্বর শুনতে পায়, তখন সে বলে, ওহ, এটা তুমি এখানে এসেছো, এটা ভালো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে তোমার বন্ধুর কাছে পাঠাবো, এর অর্থ স্বর্গের দিকে। এরপর সন্ত্রাসী লিকে হত্যা করার জন্য তার সেনাবাহিনী পাঠায়, কিন্তু তারা লি সম্পর্কে জানত না যে সে এত শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ। লি সবাইকে মেরে এগিয়ে যায় এবং সর্বনাশ ঘটায়। বার্নির বন্ধু আসে যে লিকে এখানে রেখে গিয়েছিল। তার হাতে ছিল একটি বিপজ্জনক অস্ত্র, যা দিয়ে সে একের পর এক হত্যা করছিল। লি তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি পথ ভুলে গেছো? যার প্রতি বার্নির বন্ধু বলে, আমি কিভাবে বার্নির বন্ধুকে মরতে দিতে পারি, যাকে বার্নি এত ভালোবাসত, তার প্রতি। এখন তারা দুজনেই সন্ত্রাসীর সেনাবাহিনীর মুখোমুখি। তারপর তারা সেই জায়গাটাও খুঁজে পেয়েছিল যেখানে তাদের অন্যান্য সঙ্গীরা আটকা পড়েছিল। যখন তারা সেই জায়গায় এসে দেখে, কিন্তু এখন তারা এখান থেকেও চলে গেছে। তারা এখান থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পেয়েছিল, কিন্তু তাদের কাছে কোন অস্ত্র ছিল না এবং এই কারণে তারা কিছুই করতে পারছিল না। এখন লি তার সঙ্গীদের তাদের কাছে পৌঁছাতে সাহায্য করে, যার পরে তারা সবাই সেই বোমার কাছে পৌঁছায়, যেটা সন্ত্রাসী তাদের হত্যা করার জন্য জাহাজে রেখেছিল, যার উপর 27 মিনিটের সময় চলছিল। লির সঙ্গীরা তাকে বলে, আমরা কি করব? যার জবাবে লে বলে, চিন্তা করো না, আমাদের হাতে মাত্র 27 মিনিট আছে। এরপর এক্সপেন্ডেবল 4 সন্ত্রাসীর সেনাবাহিনীর উপর আক্রমণ করে। সবাই তাদের দক্ষতা দেখিয়ে তাদের মেরে ফেলছিল। সন্ত্রাসীর সাথে লির লড়াই। দুজনেই একে অপরের সাথে লড়াই করছিল। লি সন্ত্রাসীকে ছুরিকাঘাত করে, যার উপর সে বলে, তুমি শুধু এটুকুই করতে পারো, ওটা তোমার ছুরি। এবার লি তার সঙ্গীর কুঠারে আঘাত করে বলল, এর চেয়ে বড় ছুরি কি দেখতে পাবে? নাকি এটাই যথেষ্ট? এখন লি বোমার রিমোট চাইল, যার জবাবে সন্ত্রাসী তাকে বলে, আমার কাছে নেই, অশলটের কাছে আছে। ইতিমধ্যে একটি হেলিকপ্টারও সেখানে আসে, যেখানে সন্ত্রাসীর মুক্তিপ্রাপ্ত সঙ্গী ছিল। সেনাবাহিনী তাকে ফেলে দিতে এসেছিল, কিন্তু হঠাৎ সেখানে সিআইএর প্রধান আসেন, যিনি সেই সন্ত্রাসীর সঙ্গীকে হত্যা করেন। আসলে এই মাথাটি ছিল অশল্ট, যে একজন খুব বড় গ্যাংস্টার এবং সন্ত্রাসীদের সাথে কাজ করত। সে ছলচাতুরি করে তার দলকেও এখানে এনেছিল, যাতে সে তাদের এখানে এনে শেষ করতে পারে। আর সমস্ত দোষ সন্ত্রাসীর উপর বর্তা উচিত। তার মিশনে যাওয়ার কারণে এক্সপেন্ডেবলস 4 এর পুরো দল নিহত হয়। এখন লিও এই সব শুনছিল। কে পেছনে থেকে হেলিকপ্টারটি উড়িয়ে দেয়, যেখানে অশল্ট যাওয়ার কথা ছিল। লি চাইছিল না যে সে সেখান থেকে চলে যাক। একই বিষয়ে অশল্ট বোমার রিমোটটি পানিতে ছুঁড়ে ফেলেছিলেন। এরপর সে সমস্ত এক্সপেন্ডেবলের উপর গুলি চালাতে শুরু করে।
লি তার সঙ্গীদের বলে, আমাদের পানিতে ঝাঁপ দিতে হবে, না হলে বোমা ফেটে যাবে এবং আমরা সবাই মারা যাব। এটা ছাড়া আমাদের আর কোন উপায় নেই। এই কথা শুনে বার্নির বন্ধু বলে, পানিতে ঝাঁপ দাও কেন? আমার নৌকা এই জাহাজের পিছনে বাঁধা। এবার তারা সবাই জাহাজের পেছনে দিক থেকে বেরিয়ে আসে এবং সবাই দড়ির সাহায্যে বার্নির বন্ধুর নৌকায় উঠে যায়। যখন লির পালা আসে, সে দড়ি কেটে দেয় আর বলে, আমার ত্যাগ বৃথা যেতে দিও না। বোমা বিস্ফোরণের এখনও 6 মিনিট বাকি ছিল। এখন লি জাহাজের কন্ট্রোল রুমে যায় এবং জাহাজের দিক পরিবর্তন করে, যাতে বোমাটি বিস্ফোরিত হলে জাহাজটি সেই সময় শহরের কাছাকাছি না থাকে। সেখানে অশোল্ট তার জন্য একটি নৌকার ব্যবস্থাও করে এবং তার লোকদের বলে যে এক্সপেন্ডেবলস 4 এর কেউ যেন বেঁচে না থাকে। কিন্তু সে জানত না যে এক্সপেন্ডেবলস অনেক আগেই চলে গেছে। এখন জাহাজে কেবল লি অবশিষ্ট ছিল। এই কারণেই তারা লি র উপর অন্ধভাবে গুলি চালাতে শুরু করে। লিও জবাবে গুলি চালাচ্ছিলেন, কিন্তু শীঘ্রই তার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। তারপর সে দেখতে পায় একটি হেলিকপ্টার তার দিকে আসছে এবং জাহাজে একটি বোমা ফেলে। যখন লি বেরিয়ে আসে এবং দেখে অশোল্ট তখনও বেঁচে ছিল, সে তখনও তাকে বলছিল তার সাথে যুদ্ধ করতে। লি যখন তার সাথে লড়াই করতে যায়, তখন সে ছলনা করে তার বন্দুক বের করে। তারপর উপর থেকে হেলিকপ্টারটি আসে এবং অশোল্টেও আক্রমণ করে, যার কারণে তিনিও মারা যান। হেলিকপ্টারে আর কেউ ছিল না, বার্নি ছাড়া, যে তখনও বেঁচে ছিল। লি তাকে এভাবে দেখে হতবাক হয়ে যায়। এবার সে তার সাথে হেলিকপ্টারে বসে সেখান থেকে চলে গেল। যখন তারা একটু দূরে আসে, হঠাৎ জাহাজে একটা বিস্ফোরণ হয়। হেলিকপ্টারে লি বার্নিকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বেঁচে গেলে? আমি নিজেই তোমার মৃতদেহ দেখেছি। বার্নি বলেন যে 25 বছর আগে আমি একটি অভিযানে ছিলাম যেখানে আমার 8 জন সঙ্গী নিহত হয়েছিল। আমি যখন মারা যেতাম, তখনই কেবল এর ফাইল বের হতে পারত, তাই আমি এই সব নাটক করেছি। যদি আমি এই নাটকটি না করতাম, তাহলে আমরা কখনোই অশোল্ট সম্পর্কে জানতে পারতাম না। আমি শুধু তাকে হত্যা করতে চেয়েছিলাম। লি জিজ্ঞেস করে, তুমি এই হেলিকপ্টারটি কোথা থেকে পেলে? সে বলে, বন্ধু, পুরনো লিঙ্কগুলো মাঝে মাঝে কাজে লাগে। এখন সমস্ত এক্সপেন্ডেবল তাদের লক্ষ্য সম্পন্ন করার জন্য এবং বার্নির পুনরুত্থান উদযাপন করার জন্য একটি বারে জড়ো হয়েছিল। লি বার্নিকে জিজ্ঞেস করে, তুমি যে বিমানে বসেছিলে, সেখানে কার মৃতদেহ ছিল? সে বলে যে তোমার আংটি চুরি করা লোকটির কথা তোমার মনে আছে। এই কথা শুনে দুজনেই হাসতে লাগল। আর এর সাথেই আমাদের ছবির গল্প এখানেই শেষ।